মন্ত্রী, রাজ্যের লোক সুখে আছে না দুঃখে আছে তা তো জানলাম না। মহারাজ, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলো, নির্ভয়ে বলো। মহারাজ, অনেক আগে রাজারা মৃগয়া করতে যেতেন। দিনের বেলায় মৃগয়া করতেন আর রাতের বেলায় ছদ্মবেশ ধরে প্রজাদের সুখ দুঃখ দেখতেন। সেই দিনও নাই, সেই কালও নাই, প্রজার নানা কঠিন অবস্থা। এই কথা, কালই আমি মৃগয়া যাব। রাজা মৃগয়ার উদ্দেশ্যে রওনা হলেন। সারাদিন মৃগয়া শেষ করে অর্থাৎ পশু শিকার করে তারপরে আবার সন্ধ্যায় ফিরে এলেন। কিছুক্ষণ পরেই ছদ্মবেশে প্রজাদের খবর নেওয়ার জন্য বের হলেন। দেখ রে, আমার যদি রাজবাড়ির ঘ্যাসেরার সাথে বিয়ে হয়, আমি তো মনের সুখে কলাই ভাজা খাবো। আমার যদি রাজবাড়ির রাঁধুনির সাথে বিয়ে হয়, আমি সকলের আগে রাজভোগ খাবো। কিরে ছোটু, তুই যে কিছু বলছিস না? না না, এ কথা বললে তো হবে না, আজকে তোকে বলতেই হবে। আমার যদি রাজার সঙ্গে বিয়ে হতো তাহলে আমি রানী হতাম। ও মা, কুটির যে স্বাদ! এ কথা শুনে রাজা চলে গেলেন। রাজা পরদিন পাইক পাঠিয়ে দিলেন। আপনাদেরকে রাজামশাই ডেকেছেন। পাইক গিয়ে গৃহস্থের 3 মেয়েকে নিয়ে এলো। 3 বোন তো কেঁপে কেঁপে অস্থির। তোমরা ভয় পেও না, কাল রাতে তোমরা কে কি বলেছিলা বলো তো? যদি সত্যি কথা না বলো তাহলে কঠিন সাজা পেতে হবে। আমি বলেছিলাম, আমার যদি রাজবাড়ির ঘ্যাসেরার সাথে বিয়ে হয় তাহলে আমি কলাই ভাজা খাইতে পারবো, আর আমার যদি রাজবাড়ির রাঁধুনির সাথে বিয়ে হয় তাহলে আমি সবার আগে রাজভোগ খেতে পারবো। দেখো, আমি সব শুনেছি। আচ্ছা, তোমরা যে যা চেয়েছো তাই করব। 3 বোনের বড় বোন ঘ্যাসেরার বাড়ি গিয়ে মনের সুখে কলাই ভাজা খায়। মেজ বোন রাজার পাকশালে সবার আগে আগে রাজভোগ খায়, আর ছোট বোন সুখে রাজ সংসার করেন। কয়েক বছর যায়, রানীর সন্তান হবে। রাজা রানীর জন্য হীরার ঝালর, সোনার পাত, শ্বেত পাথরের নিগম দিয়ে আঁতুড়ঘর বানিয়ে দিলেন। কতদিন আমার বোনদের দেখি না, মায়ের পেটের রক্তের বোন। আপন বলতে আমার এই 3 বোনই। আমার বোনদেরকে এনে দিলে যে তারাই আমার আতুর ঘরে যেত। আচ্ছা। ওমা, দুজনে এসে দেখে রানী বোনের যে ঐশ্বর্য! রানী বোনের সুখ শান্তি দেখে 2 বোন তো হিংসায় জ্বলে গেল। তারা পুরো রাজপ্রাসাদ ঘুরে বেড়ালো। তারপর বেলা চলে গেলে 2 বোন রানীর আতুর ঘরে গেল। রাতের 3 প্রহরে রানীর ছেলে হলো। ছেলে যেন চাঁদের পুতুল। 2 বোন তাড়াতাড়ি করে মাটির একটি হাঁড়ি এনে তাতে ছেলেকে রেখে নদীর পানিতে ভাসিয়ে দিল। কি হয়েছে? দূর ছাই, ছেলে না ছাই হয়েছে, একটা কুকুরের বাচ্চা হয়েছে। 2 বোন একটি কুকুরের বাচ্চা এনে দেখালো। রাজা চুপ করে থাকলেন। তার পরের বছর রানীর আবার বাচ্চা হবে। আবার 2 বোন আতুর ঘরে গেল। রানীর আবারও একটি ছেলে হলো। হিংসুক 2 বোন আবারও একইভাবে ছেলেটিকে ভাসিয়ে দিল। এবার কি হয়েছে? দূর ছাই,
ছেলে না ছাই হয়েছে, একটা বিড়ালের বাচ্চা হয়েছে। দুই বোন রাজাকে একটি বিড়াল ছানা এনে দেখালো। রাজা কিছুই বুঝতে পারলেন না। তার পরের বছর রানীর একটি মেয়ে হলো। টুকটুকে মেয়ে, টুলটুলে মুখ। হিংসুক দুই বোন সে মেয়েকেও নদীর পানিতে ভাসিয়ে দিল। এবার কি? ধুর ছাই, কি না কি এক কাঠের পুতুল। দুই বোন রাজাকে এক কাঠের পুতুল এনে দেখালো। রাজা দুঃখে মাথা হেট করে চলে গেলেন। মা, এই আবার কি? রাজামশাই না জেনে না বুঝে কি একটা এনে বিয়ে করলেন। এক নয়, দুই নয়, তিনবার ছেলে মেয়ে হইল। কুকুর ছানা, বিড়াল ছানা, আরো কাঠের পুতুল। এই অলক্ষণে রানী একদমই ভালো না, ও নিশ্চয়ই পেতনি। তাই তো, রাজপুরীতে কি অলক্ষী আনলাম। যাক, এ রানী আমি আর ঘরে নিব না। হিংসুক দুই বোন হেসে খেলে মনের সুখে নিজ নিজ বাড়িতে চলে গেল। রাজ্যের লোকেরা রানীকে রাজ্যের বাইরে বের করে দিল। এক ব্রাহ্মণ নদীর ঘাটে গোসল করতে গিয়েছেন। গোসল সেরে ব্রাহ্মণ পানিতে দাঁড়িয়ে জপ আহ্নিক করেন। এমন সময় দেখলেন একটি মাটির হাঁড়ি ভেসে আসছে। তার ভিতর থেকে একটি বাচ্চার কান্না শোনা যাচ্ছে। ব্রাহ্মণ তাড়াতাড়ি করে মাটির হাঁড়ির কাছে গিয়ে দেখেন, এ কি, এটা তো এক দেব শিশু। ব্রাহ্মণ তাড়াতাড়ি করে শিশুটিকে নিয়ে বাড়ি চলে গেলেন। তার পরের বছর একইভাবে আরেকটি মাটির পাত্রে আরেকটি দেবপুত্র পেলেন। তার পরের বছর একইভাবে মাটির হাঁড়িতে আরেকটি দেবকন্যা পেলেন। হিংসুক খালারা ভাসিয়ে দিয়েছিল। আর এই শিশুগুলা রাজপরিবার দিয়ে ব্রাহ্মণের বাড়িতে বাতি জ্বালালো। এই শিশুগুলি ব্রাহ্মণের বাড়িতে আসার পর থেকে ব্রাহ্মণের আয় উন্নতির অনেক বরকত হলো। ব্রাহ্মণ এখন পরম সুখে আছেন। ছেলে দুটির নাম রাখলেন অরুণ ও বরুণ, আর মেয়ের নাম রাখলেন কিরণমালা। অরুণ, বরুণ, কিরণের হাসি শুনলে বনের পাখিরা পর্যন্ত গান গায়। দেখতে দেখতে তিন ভাই বোন বড় হলো। অরুণ বরুণ ব্রাহ্মণের সকল বিদ্যা পড়লেন, আর কিরণমালা ব্রাহ্মণের ঘর সংসার হাতে নিলেন। একদিন হঠাৎ করে ব্রাহ্মণ মারা গেলেন। এদিকে রাজার মনের দুঃখে দিন যায়। কখনো রাজার মন ভালো থাকে না। যাও আমার চোখের সামনে থেকে। না, আমার রাজ্য পাপে ঘিরেছে। চল তোমরা সবাই, আমরা আবার হরিণ শিকার করতে যাব। রাজা যথারীতি হরিণ শিকার করতে গেলেন। জঙ্গলে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হলো। রাজা সঙ্গী সাথী হারিয়ে, পথ হারিয়ে একটি গাছের নিচে রাত কাটালেন। পরদিন রাজা এলোমেলো পথে, অজানার পথে চলতে চলতে তৃষ্ণায় আকুল হয়ে যান। হঠাৎ একটি বাড়ি দেখতে পান। রাজা তখন সেই বাড়িতে গেলেন। কে আছো? আমাকে একটু পানি দিয়ে বাঁচাও। ছুটে গিয়ে ভাই বোন পানি আনলো। তোমরা এই জঙ্গলে কারা? আমরা ব্রাহ্মণের ছেলে মেয়ে। ব্রাহ্মণের ঘরে এমন ছেলে মেয়ে হয়? আমি জল খেলাম না দুধ খেলাম? দেখো বাছারা, আমি এই দেশের দুঃখী রাজা। কখনো তোমাদের কোনো কিছুর যদি প্রয়োজন পড়ে তবে আমাকে জানিও। দাদা, রাজার কি থাকে? হাতি থাকে, ঘোড়া থাকে, অনেক বড় অট্টালিকা থাকে। হাতি ঘোড়া কোথায় পায়? তোমরা একটা অট্টালিকা বানাও না দাদা। আচ্ছা। অরুণ বরুণ বোনের ইচ্ছা পূরণ করার জন্য দিনরাত পরিশ্রম করে একটি অট্টালিকা তৈরি করলো।
সেই অট্টালিকার সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে লোক আসে। দেবদত্তরা পর্যন্ত তাকিয়ে দেখে। একদিন এক সন্ন্যাসী নদীর পাড় দিয়ে যান। বিজন দেশের বিজন বনে কে গো বন ভাই, কে গড়েছে এমন পুরী, তুলনা তাহার নাই। নিত্য নতুন চাঁদের আলো আপনি আসিয়া পড়ে, অরুণ বরুণ কিরণমালা ভাই বোনটির ঘরে। অরুণ বরুণ কিরণমালার রাঙা রাজপুরী, দেখিতে সুখ শুনিতে সুখ ফুটতে আরো শ্রী। এমন পুরী আরো কত হতো মনোলাভা, কি যেন চাই কি যেন নাই তাই তো না হয় শোভা। এমন পুরী রূপার গাছে ফললে সোনার ফল, ঝরঝরিয়ে পড়বে ঝরে মুক্তা ঝরার জল। হীরার গাছে সোনার পাখির শুনব মধুস্বর, মানিকদানা ছড়িয়ে রবে পথের কাকড়। তবে এমন পুরী হইবে তিন ভুবনের সার, সোনার পাখির এক এক ডাকে সুখের পাথার। শুনে অরুণ বরুণ কিরণ ডেকে বললেন, কোথায় এমন রূপার গাছ, কোথায় এমন পাখি, কোথায় সেই মুক্ত ঝরা, বললে এনে রাখি। উত্তর পূর্ব পূর্বের উত্তর মায়া পাহাড় আছে, নিত্য ফলে সোনার ফল সত্যি হীরার গাছে। ঝরঝরিয়ে মুক্তা ঝরে শীতল বয়ে যায়, সোনার পাখি বসিয়া আছে বৃক্ষের শাখায়। মায়ার পাহাড় মায়ার ঢাকা, মায়ায় মারে তীর, এসব যে আনিতে পারে সে বড় বীর। বোন, আমরাও এসব আনব। অরুণ এবং বরুণ সন্ন্যাসীর কথা মতো দূর দূরান্তে ছুটে গিয়ে এমন সব কিছু নিয়ে ফিরে এসেছে। সাথে একটি পাখিও নিয়ে এসেছে। অরুণ বরুণ কিরণমালা, রাজাকে নিমন্ত্রণ করো। কিন্তু রাজাকে নিমন্ত্রণ করে কি খাওয়াবো? সে আমি বলবো। অরুণ বরুণ ভোরে গিয়ে রাজাকে নিমন্ত্রণ করে আসলো। কিরণ, রাজামশাই যেখানে খেতে বসবেন সেই ঘরে আমাকে টাঙিয়ে দিও। আচ্ছা। রাজা এসে প্রাসাদের সৌন্দর্য দেখে আনন্দে হাসেন, আবার দুঃখে ভাসেন। আহ, এরা যদি আমার ছেলে মেয়ে হতো। খাবার খেতে বসে রাজা প্লেটে মোহর আর মণিমুক্তার খাবার দেখে বললেন, এইসব খাবার কি খাওয়া যায়? তোমরা কি আমার সাথে তামাশা করছো? এগুলো আমি কিভাবে খাবো? মানুষের কি কুকুর ছানা হয়? হ্যাঁ? মানুষের কি বিড়াল ছানা হয়? হ্যাঁ? রাজা দেখলেন একটা পাখি বলছে কথাগুলা। মহারাজ, এগুলো মানুষ যদি খেতে না পারে তাহলে মানুষের পেটে কাঠের পুতুল কেমন করে হয়? তাই তো, তাই তো, আমি ভুল করেছি। মহারাজ, এখন বুঝলেন এরাই আপনার ছেলে মেয়ে। দুষ্টু খালারা মিথ্যা বলে আপনাকে কুকুর ছানা, বিড়াল ছানা, কাঠের পুতুল দেখিয়েছিল। রাজা থরথর করে কাঁপতে থাকলেন। অরুণ বরুণ কিরণকে কাছে ডেকে আদর করলেন। হায়, দুঃখিনী রানী যদি এখন থাকতো। অরুণ বরুণ কিরণ, নদীর ওপারে যে কুঁড়ে ঘর আছে সেখানে তোমাদের মা থাকেন। সেখানে গিয়ে তোমাদের মাকে নিয়ে এসো। তিন ভাই বোন সেখানে গিয়ে দক্ষিণী মাকে নিয়ে আসলেন। স্বর্গে এসে বাচ্চাদের পেলাম। একদিন রাজার লোকজন গিয়ে রানীর দুই বোনের বাড়িঘর জ্বালিয়ে দিল। তারপর রাজা রানী অরুণ বরুণ কিরণমালা মিলে সুখে শান্তিতে বাস করতে লাগলো। আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। ভাইজান, 2 দিন ধরে বৃষ্টি হয়েছে এত পরিমাণে যে মাঠের সব ফসল নষ্ট হয়ে গেছে। এবার আমাদের সংসার চলবে কি করে? হ্যাঁ, সেইটাই তো ভাবতেছি।
বউ ছেলে মেয়ে নিয়ে আমরা খাবো কি? আমার মাথায় না একটা বুদ্ধি আইছে। আমার মনে হয় তোমরা দুই ভাই চেষ্টা করলেই আমাদের সংসারটা ভালোভাবে চলতো। কি বুদ্ধি ভাবি, বলো না। 2 দিনের বৃষ্টিতে খাল বিলের পানি সব ভেসে নদীতে চলে গেছে। এখন যদি তোমরা নদীতে গিয়ে বড়শি দিয়ে 2 ভাই মিলে মাছ ধরো, তাহলে মেলা মাছ পাবানি। ঠিক তো, কথাটা তুমি ঠিক কইছো। আমাদের তো আর জাল কেনার টাকা নেই, কিন্তু বড়শি তো আছে। বড়শি দিয়ে 2 ভাই মাছ ধরবো। এই মাছ কিছু আমরা খাবো আর বাকিগুলা বাজারে বেচবো। মাছ কিন্তু মাঝরাত্রি মারতে ভালো হয়। তাহলে কি আমরা আজকে রাত্রি মাছ ধরতে যাব? হয়, আজকেই যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, তা কখন যাব? সন্ধ্যের পরে তোরে জানামানি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চললাম। ভাইজান, ও ভাইজান, ঘরে আসো নাকি? হ্যাঁ, কিরে কখন যাবা মাছ ধরতি? রাত্রি 3টের দিকে যাবানি? তাহলে তুমি আমারে ডাক দিয়ে নে, না হলে আমি কিন্তু ঘুমের থেকে উঠতে পারবো না নে। আচ্ছা ঠিক আছে, আমি তোরে ডাক দিবানি। একটু তাড়াতাড়ি ঘুমায় পড়িস। আচ্ছা, তাহলে আমি ঘরে গেলাম। এ রহিম, রহিম ওঠ, মাছ ধরতে যাবি না? হয় ভাইজান, আমি আইছি। চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। ভাইজান, মাছ মারতে কোন জায়গায় যাবা? চল আগে আমাদের ঘাটে যাই। কোন জায়গায় যে বসি ফেলি এটাই বুঝতে পারতেছি না। এই জায়গায় বসি ফেলি ভাইজান। ঠিক আছে। ধুত, এই জায়গায় মাছ পাওয়া যাবে না। চল ওই পাশের ঘাটে যাই। ঠিক আছে চলো, এখানে আর হবে না। এই জায়গায়ও তো মাছ পাচ্ছি না। চল এবার আমরা শ্মশান ঘাটে যাই, ওইখানে শুনছি ভালো মাছ পাওয়া যায়। ধুর, আমাদের কপালটাই পোড়া, মাছ মারতে আইসে মাছও পাচ্ছি না। চলো যাই, আর কি করা। এভাবে করিম রহিমকে এক ঘাট থেকে অন্য ঘাট করতে করতে অবশেষে শ্মশান ঘাটে নিয়ে এলো। এখানে মাছ ধর। এই জায়গায় ভালো মাছ পাবো? হ্যাঁ, এখানেই মাছ পাবি। আচ্ছা, তাহলে কিন্তু বড়শি ফেললাম। হ্যাঁ ফেল। হঠাৎ রহিমের বড়শিতে একটি মাছ ধরা পড়ল। রহিম তো বেজায় খুশি। আমি প্রথমে মাছ পাইছি। রহিম যখনই মাছটি ধরতে গেল, হঠাৎ মাছটি খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে মাছটি জঙ্গলের দিকে যেতে লাগলো। ভাইজান, ভাইজান, তুমি কই গেলে? রহিম করিমের কোনো সাড়া শব্দ পেল না। হঠাৎ
রহিম দেখল করিম জঙ্গলে একটি গাছের নিচে বসে আছে। আর মাছটি করিমের কাছে যেতেই অদৃশ্য হয়ে গেল। তারপর করিমের চেহারা পরিবর্তন হয়ে এক বিভৎস চেহারার একটি অবয়বে পরিণত হলো। মানুষের রক্ত মাংস আমার অনেক পছন্দ। তুই আমার হাত থেকে আর বাঁচতে পারবি না। আমি তোকে এক্ষুনি খেয়ে ফেলবো। আমার পেটে অনেক ক্ষুধা। না না, তুমি আমাকে মেরো না। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। এই বলে রহিম বিভিন্ন দোয়া কালাম পাঠ করতে লাগলো। দোয়া কালাম যখনই পাঠ করা শুরু করলো, সাথে সাথে সেই ভয়ঙ্কর অবয়বটি বিকট চিৎকার করে সেখান থেকে পালিয়ে গেল। রহিম সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সকালবেলা জ্ঞান ফিরতেই দেখল সে বাড়িতে শুয়ে আছে এবং বাড়ির সবাই তার চারপাশে দাঁড়িয়ে আছে। তোর কি হয়েছে? অজ্ঞান হয়ে শ্মশান ঘাটের জঙ্গলে পড়েছিলি কেন? আর ওই জায়গায় গেছিলি বা কেন? ভাইজান, তুমি তো আমারে ওই জায়গায় নিয়ে গেছিলে। আমি মাছ মারতেছি আর তুমি আমারে ফেলাই কই গেছিলে? আমি তোরে নিয়ে গেছি শ্মশান ঘাটের জঙ্গলে। এবার বুঝতে পারিছি। তোরে আমার চেহারার রূপ ধরে তোরে কোনো ভূতে ওই জায়গায় নিয়ে গেছিল। আমি নিজেই ঘুম থেকে উঠতে পারিনি বলে তোরেও ডাকতে পারিনি। আমি আবার তোরে নিয়ে গেলাম কখন? যাগ্গে, তুই যে সুস্থভাবে ফিরে আইছিস এইটাই বড় কথা। তারপর তারা দুজনে সিদ্ধান্ত নিল রাতের পরিবর্তে দিনে মাছ ধরবে। তারপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এরকম আরও মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সেবার আমাদের মিশনারি স্কুলে একটা মজার ব্যাপার ঘটে গেল। 4 থেকে 5-এ উঠেছি, তখনও বইয়ের লিস্ট দেওয়া হয়নি। টিচাররা ক্লাসে ঢুকেই গল্প জুড়ে দিলেন। সারাদিন শুধু রকমারি গল্প আর গল্প। তবে সব টিচারের গল্প শুনতে যে ভালো লাগে এমন কথা বলছি না। ব্রাদার হার্ডি আমাদের শোনালেন পিয়ানো ভূতের গল্প। ব্রাদার হার্ডি 10 বছর আগে আমাদের স্কুলে প্রথম এসেছিলেন। 4 বছর এখানে থেকে তারপর চলে গিয়েছিলেন বর্নিও দ্বীপে। 6 বছর সেখানে থেকে আবার আমাদের কাছে এসেছেন। একদিন ক্লাসে এমনি কথায় কথায় ব্রাদার হার্ডি বলেছিলেন, আচ্ছা, তোমরা কইতে পারো নাকি আমাদের ক্রিকেট খেলার মাঠটা একটু নিচা কেন? ব্রাদারের বাংলা বলার ধরন ছিল এমনই। আমরা কেউ বলতে পারলাম না কেন এমন হলো। বলবই বা কেমন করে? এ নিয়ে যে আগে কখনো আমরা মাথা ঘামাইনি। বললাম, আপনি বলুন ব্রাদার, কেন মাঠটা এমন হলো? বিটু আমার কথা শেষ না হতেই বলল, আসলে হয়তো ভূমিকম্প হয়েছিল। ওকে একটা রাম চিমটে কেটে বললাম, তুই তো সবই জানিস, আসলে একটু চুপ থেকে শোন না। ওর একটা ভারী বদ অভ্যাস, কথায় কথায় আসলে বলবে আর আমার কথার মাঝখানে কথা বলবে। আমার যা রাগ হয়। তোমরা কি জানো আমাগো এখানে একটা পুষ্কুনিয়া ছিল? মানে পুকুর? আমাদের চোখ আলু হয়ে গেল। পুকুর। তোমরা তাইলে শোনো নাই, ওইখানে মস্ত বড় এক পুষ্কুনিয়া ছিল। কও তো বিটু, পুষ্কুনিটা কই গেছে? বিটু উঠে তরতর করে বলল, আসলে হয়তো চুরি হয়ে গেছে। ক্লাসের সবাই ওর কথা শুনে হেসে উঠল।
আমি ওকে আর একটা রাম চিমটি কেটে বললাম, খুব বুঝেছিস, পুকুর কখনো চুরি হয় না কি রে? না, চুরি হয় নাই, ওইটা মাটি দিয়া ভৈরা ফালাইছিল। পুকুর কেন ভরিয়েছিল ব্রাদার? ব্রাদার ওর দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, ব্রাদার এলিস্টর ওই পুকুরে ডুইবা মরছে, তারপর ওইটারে মাটি ফালাইয়া বন্ধ করা হইছে। এরপর ব্রাদার হার্ডি বলেছিলেন ব্রাদার এলিস্টের কথা। ভারী বদমেজাজি ছিলেন ব্রাদার এলিস্টর, শুকনো খিটখিটে চেহারা, যখন যাকে পান তাকেই ধমকে দেন। সেই নিরস মানুষটির ভারী অদ্ভুত শখ ছিল, সে হলো পিয়ানো বাজানোর শখ। চিল ডাকা দুপুরে অথবা ঝিঝি ডাকা রাতে, যখন সব কিছু নিঝুম থাকত, তখন ব্রাদার আপন মনে পিয়ানো বাজাতেন। ওই ছিল তার শখ। গির্জাঘরের পেছনে বুড়ো নিম গাছটা, যার নিচে পাথরে খোদাই করা মা মেরির একটা চমৎকার মূর্তি আছে, তারই দেয়াল ঘেঁষে ব্রাদারের ঘর। এখন সেটাকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। সেই ঘরে থাকতেন ব্রাদার এলিস্টর, আর সেখানে বসেই পিয়ানো বাজাতেন। খেলতে খেলতে আমরা অনেক সময় ক্রিকেট মাঠ পেরিয়ে সেখানে গিয়েছি, তালাবদ্ধ ঘরটাও দেখেছি, কিন্তু কখনো ভাবিনি ঘরটা বন্ধ কেন। ব্রাদার হার্ডি বললেন, এখনো নাকি পিয়ানোটা ওই ঘরেই আছে। ব্যাপারটা ঘটেছিল ব্রাদার এলিস্টর ডুবে মরার কদিন পরে কি মনে করে সেদিন দুপুরে স্কুলের বুড়ো দপ্তরে ধনা গিয়েছিল নিম গাছের ওদিকটায়, মা মেরির কাছে কি যেন প্রার্থনা করেছিল। এমন সময় শুনল টুংটাং পিয়ানো বাজছে। ধনাই তো অবাক, শব্দটা আসছিল ব্রাদার এলিস্টরের ঘর থেকে। কার আবার পিয়ানো বাজানোর শখ হলো? এই ভেবে ধনাই জানালা দিয়ে উকি মেরে দেখে ব্রাদার এলিস্টর আপন মনে পিয়ানো বাজাচ্ছেন। জানালাটায় খট করে শব্দ হতেই ব্রাদার রেগে কটমট করে ওর দিকে তাকালেন। ধনাই নেমে এলো। ও ব্রাদার এলিস্টর, তাই বলো, আমি ভাবি আর কি। এই বলে ধনাই হাফ ছাড়তে যাবে, তখনই তার মনে পড়ল ব্রাদার এলিস্টর না কদিন আগে মারা গেলেন। অমনি ধনাই চোখ কপালে তুলে দাঁত কপাটি দিয়ে আ আ করে মূর্ছা গেল। মূর্ছা ভাঙতেই ধনাই দেখে চারপাশে তার বাবুর্চি ঘন্টা বুড়ো দাঁড়িয়ে আছে। আমি কোথায়? এটা তো আমারই ঘর, আমি এখানে এলাম কি করে? তা কি করে বলি, আমি এসে শুনি তুমি বিছানায় শুয়ে গোগো করছো। তাহলে ব্রাদার এলিস্টরই আমাকে এখানে আনলো নাকি? এ কথা বলেই বুকে ক্রস এনে ধনাই আবার চোখ কপালে তুলে ভিমুড়ি খেল। 3 দিন 3 রাত সে আর উঠে বসে না। ধনাইয়ের পর দেখল বাবুর্চি, কেউ বাদ পড়ল না। সবাই নিজ কানে শুনল ব্রাদার এলিস্টরের ভূত ঘরে বসে পিয়ানো বাজাচ্ছে। শেষে একদিন পুকুরটা ভরিয়ে ফেলা হলো। কি আশ্চর্য, এরপর আর কেউ পিয়ানো বাজানো শোনেনি। ধনাই অবশ্য পরে ও কথা ভেবে অনেকবার ভিমড়ি খেয়েছে, তবে ওর কথা আলাদা। কিছুদিন যাবার পর পিয়ানো ভূতও পুরনো হয়ে গেল। নতুন বইয়ের লিস্ট দেওয়া হয়েছে, সবাই বইয়ে চকচকে মলাট লাগাতে ব্যস্ত। এমন সময় একদিন আবার নতুন করে পিয়ানো ভূতের উৎপাতের কথা শোনা গেল। এবারের আমাদের নিজেদের শোনা, অবিশ্বাসের কোনো কারণ নেই। টিফিনের ঘন্টা শেষ হবার অল্প আগে হন্তদন্ত হয়ে ছুটে এলো পল্টু। ওর চোখ মুখ দেখে মনে হলো
এক্ষুনি বুঝি ভিমড়ি খাবে। সবাই ওকে ঘিরে হাজারটা প্রশ্ন, রীতিমতো হইচই। ব্রাদার হার্ডি এসে বললেন, কি হয়েছে রে পলু? পলু আস্তে আস্তে সব খুলে বলল। টিফিনের ঘন্টা বাজার পরে পলুর মনে হলো মা মেরির কাছে গিয়ে একটা প্রতিজ্ঞা করতে হবে। এই ভেবে পলু ব্রাদার এলিস্টরের ঘরের দরজার নিচে টিফিনের কৌটাটা রেখে প্রতিজ্ঞা করা শুরু করলো। কতক্ষণই বা হবে, বড় জোর 3 মিনিট। ফিরে দেখে সিঁড়িতে কৌটাটা নেই। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই, কিন্তু ব্রাদার এলিস্টরের ঘরে পিয়ানো বাজছে। এরপরে সে ছুটে পালিয়ে এলো। ব্রাদার হার্ডি তো বারবার বুকে ক্রস ধরলেন আর বললেন, সত্যি শুনিয়াছ? সত্যি? এটাই পিয়ানো ভূতের কাণ্ড। ব্রাদার হার্ডি তখন পলুকে এক গাদা ক্যান্ডি আর চকলেট খেতে দিলেন। সবার জুলজুল চোখের সামনে পলু সবগুলো ক্যান্ডি খেয়ে ফেললো। আমরা শুধু ঢোক গিললাম। পরদিন ওমা আর এক কাণ্ড! ব্রাদার হার্ডির ক্লাসে পলু তার পেন্সিল খুঁজে পেল না। কোথায় হারাইছো? পলু মাথা নিচু করে বলল, টিফিনে খেলতে খেলতে বুড়ো নিমের ওপাশটায় গিয়েছিলাম। শেষে হয়রান হয়ে ব্রাদার এলিস্টরের সিঁড়িতে বসেছিলাম। হঠাৎ করে মনে হলো প্যান্টের পকেটে হাত দিয়ে কে যেন পেছন থেকে পেন্সিলটা নিয়ে গেল। আর তখনই ঘরের ভেতর পিয়ানোর শব্দ শোনা গেল। আমি তো ছুটে পালিয়ে এলাম। তোমার যাওন উচিত ছিল না। এরপর ব্রাদার তাকে চমৎকার একটি বিদেশি পেন্সিল দিলেন। ওটার গা থেকে কি মিষ্টি গন্ধ, দেখতে কি সুন্দর। পরদিন সকালে মন্টির খাতা হারালো, রোজারিওর রাবারটাও হারালো। কি আশ্চর্য, কি আশ্চর্য! মন্টি, এই নাও নতুন খাতা। রোজারিও, এই নাও নতুন রাবার। এরপর কি যে কাণ্ড! প্রত্যেক দিন ক্লাসের কারো না কারো কিছু হারানো শুরু হলো। যার যা হারাতো ব্রাদার হার্ডি তা দিয়ে যেতেন। শুধু বাদ থাকলাম আমি। এজন্যে আমার ভারী দুঃখ হতো। একদিন খুব ভোরে এসে ব্রাদার এলিস্টরের সিঁড়িতে বই খাতা রেখে দূরে তাকিয়ে থাকলাম। কি যে ছাই পিয়ানো ভূত! একদিনও আমার বই খাতা ছুঁয়ে দেখলো না, কিন্তু আড়াল থেকে পলু এটা দেখে ফেললো। ক্লাসে গিয়ে সবাইকে বলে দিল। সবাই মুখ টিপে টিপে হাসতো। আমার তখন কি যে লজ্জা লাগতো। শেষে আমি একটি বুদ্ধি আঁটলাম। আমি হাতে নাতেই প্রমাণ করব ব্রাদার এলিস্টর ভূত আমার পেন্সিল নিয়েছে। টিফিনের ঘন্টা বাজতেই হন হন করে চলে গেলাম ব্রাদার এলিস্টরের ঘরের দিকে। তখন আমার আনন্দ দেখে কে! পকেট থেকে পেন্সিলটা নিয়ে ঘরের ভেতর ছুঁড়ে ফেলতে যাব, তখনই আমার চোখে পড়ল পলুর পেন্সিল, মন্টির খাতা, রোজারিওর রাবার। আমি অবাক হয়ে গেলাম। আমি চুপচাপ ক্লাসে গিয়ে বসে থাকলাম। এরপর যখন ব্রাদার হার্ডি এসে বললেন, কার কি হারাইছে? দাঁড়াও। আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে বললাম, আর কোনো জিনিস হারাবে না ব্রাদার, চোর ধরা পড়েছে, জিনিসও পাওয়া গেছে। কাছে আইস, কাছে আইস। জিনিস কোথায়? ব্রাদার এলিস্টরের ঘরে। কিভাবে গেল সেইখানে? সবাই জানালা দিয়ে ছুঁড়ে ফেলেছে যে। তুমি কিভাবে বুঝলে? লজ্জায় লাল হয়ে চুপি চুপি বললাম, আমি যে আজ আমার পেন্সিলটা ওভাবে ফেলতে গিয়েছিলাম ব্রাদার। এরকম আরও মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।